আমি ব্যক্তিগতভাবে সেফ লন্ডনে আছি আমার পরিবারের সাথে। ডক্টর ইউনূস একজন ফ্যাসিস্ট, বাংলাদেশের সবচেয়ে বড় এই মুহূর্তে একটা সবচেয়ে বড় ফ্যাসিস্ট ইন বাংলাদেশ, এবং তারা কিন্তু ফেসিস্ট তো আপনাদেরকে বলছে। আমাদেরকে বাংলাদেশের ইতিহাসে ফেসিস্ট শব্দটা জুলাই আগস্ট বিপ্লবের পর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনি মেয়র হওয়ার পর মাত্র 8 মাসের মাথায় আপনার এই মেয়র পদ ছেড়ে আপনাকে লন্ডনে চলে আসতে হলো। এখন আপনি কখন বুঝতে পারলেন যে আপনাকে লন্ডনে চলে আসতে হবে? এখন তো আপনি আইনের দৃষ্টিতে পলাতক। না না না। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসছে, আবির করেছেন এটি AAA। আচ্ছা, স্বাধীনতার পক্ষের লোক সবাই দেশ থেকে পালালেন, কিন্তু রাজাকার কেউ দেশ ছাড়েনি। এই বিষয়ে আপনার মন্তব্য? সব স্বাধীনতার পক্ষের মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেল, কিন্তু রাজাকাররা কেউ যায়নি। আমি যে ভাই প্রশ্ন করেছেন ধন্যবাদ। এটা কিন্তু তাই বলছে, স্বাধীনতার সপক্ষে সব লোক পালায় নাই, কিন্তু এই প্ল্যানটা আমরা দেরিতে আমরা বুঝতে পেরেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কিন্তু এটাকে মেনশন করেছিলেন বারবার। আপনারা 15 বছর 16 বছর ক্ষমতায় ছিলেন, তো আপনারা কি এমন করেছেন যে, যেমন দেখুন মার্কিন নির্বাচন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পুনরায় এসেছেন, কিন্তু বাইডেন সরকারের নেতাকর্মীরা তো যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে যায়নি, আপনাদেরকে সবাইকেই পালাতে হলো। এখানে আমাদের ব্যর্থতা আছে, এটা আমি স্বীকার করব, যে কিছু কিছু জায়গায় আমাদের ব্যর্থতা আছে এবং কিছু কিছু জায়গায় আমাদের অনেক ভুল ত্রুটিও আছে, যেটা আমি স্বীকার করতে চাই। তাহলে আপনাদের শাসন আমলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, ব্যাংক লুট হয়েছে, শেয়ার বাজার লুট হয়েছে, আপনাদের নামে যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে, পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে এমন কোনো বিভাগ নেই যেটিতে আপনারা দুর্নীতিতে, স্বজনপ্রীতিতে, দলীয়করণে এবং লুটপাটে আপনারা চ্যাম্পিয়ন কেউ ছাড়িয়ে গেছেন। যে আপনাকে এভিডেন্সিয়াল বলতে হবে। আপনি ব্যাংক লুটের কথা বলছেন, কারা লুটেরা, কত কত টাকা লুট করেছে এবং কোথায়, আপনাকে এভিডেন্স তো দিতে হবে। এভিডেন্স তো আপনি বলতে পারেন আমরা জনাব চৌধুরী আপনি এভিডেন্স চেয়েছেন, হলমার্কের কেলেঙ্কারি আপনাদের সময় হয়েছে, বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারি আপনাদের সময় হয়েছে, বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি হয়েছে, জনতা ব্যাংকের কেলেঙ্কারি হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, ফার্মার্স ব্যাংকের ঋণের নামে আপনারা নিজেদের দলীয় কর্মীদেরকে অহেতুক ঋণ দিয়ে এই ব্যাংকগুলোকে পথে বসিয়েছেন, ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন করে আপনারা এই ব্যাংকটিকেও পথে বসিয়েছেন। আরো এভিডেন্স চান? না, আমি বলবো না যে একবারে ঘটে নাই, কিন্তু আপনি দেখতে হবে যে আমাদের সরকারের পক্ষ থেকে এইগুলাকে আইডেন্টিফাই করে এগুলোকে বিচারের আওতায় নেওয়া হয়েছে। কিভাবে বিচারের আওতায় নিয়ে আসা হলো জনাব চৌধুরী? আমরা দেখলাম যে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা, ওনার মাইলের পর মাইল জায়গা, ওনার রিসোর্ট, ওনার ব্যাংক, ওনার দুর্নীতির যে পাহাড় তিনি গড়েছেন। তারপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের যে দুর্নীতির খবর, শেয়ার বাজার কেলেঙ্কারিতে তিনি নিজে জড়িত বলে 60 জনের নামের তালিকার মধ্যে তার নাম রয়েছে। 400 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, তো উনি তাকে জেলে না দিয়ে তাকে বিদেশে যেতে দিলেন কেন? না, বিষয়টা হলো যে বিদেশে কেউ যদি পালিয়ে যায়, তাকে তো আপনার যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশে না আনবেন, তাকে কিভাবে, আপনি আল জাজিরার সেই ডকুমেন্টারিটি যদি দেখে থাকেন, ওনার বক্তব্যগুলো, মিস্টার তাকবীর, আপনি আল জাজিরা তো আর কোনো কোরআনের বাণী না, আল জাজিরা একটা নিউজ চ্যানেল। জনাব চৌধুরী, আপনার কাছে কি মনে হয় না আপনারা গত 4টি নির্বাচনে এমন পরিস্থিতি তৈরি করেছেন যেখানে বিরোধী দল ছিল না, বিরোধী দলের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, মত প্রকাশের কোনো সুযোগ ছিল না, আপনারা তাদেরকে নির্বাচনে আস্থা তৈরি করতে পারেননি, যে কারণে একের পর এক নির্বাচনকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন। এ কারণেই আপনাদের বিরুদ্ধে গণজোয়ার এবং গণবিপ্লব হয়েছে। এখানে জাতীয় পার্টি সহ অন্যান্য যারা নিবন্ধিত রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেছে।
আমি বলতে চাই যে জাতীয় পার্টিকে তো আপনারা একদম সরকারি দল বানিয়ে কাগজে কলমে বিরোধী দল, আর হচ্ছে এগুলা এগুলা আপনারা বলতে পারেন। আপনার কাছে কি মনে হয় না যে 2008 সালে আপনারা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিলেন, 2014 সালে বিরোধী দল ছাড়া একতরফা নির্বাচন করলেন, 153টি আসনে বিনা ভোটে নির্বাচন করলেন, 2018 সালে এসে আপনারা একাদশ জাতীয় সংসদের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে সেটিকে জাতির সামনে আনলেন, বাক্স ভর্তি করা যেটাকে অনেকেই রাতের ভোট বলে আপনাদেরকে কলঙ্কিত করেছে সেই নির্বাচনটি। আবার 2024 সালে এসে আপনাদের নিজেদের দলের নেতাদেরকে আপনারা স্বতন্ত্র একটা বিরোধী দল বানিয়ে আর একটা নির্বাচন করলেন। তো এই 16 বছরে মানুষের যে ক্ষোভ, মানুষের যে আকাঙ্ক্ষার গণতন্ত্র যে বাধাগ্রস্ত হয়েছে, এটিরই প্রতিফলন এই জনবিক্ষোভ। না, আমি বলি আপনাকে, এটা একটি জায়গায় কিন্তু আমরা ফেল করেছি। আমি আবারও বলতে চাই এটা আমাদের ব্যর্থতার জায়গা। আমার জন্মদাতা মা, ওনার 97 ইয়ার্স ওল্ড, উনি যেটা বলেছেন যে উনার এই বয়সে উনি কোনোদিন এরকম এই আমাদের এই এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডতে এরকম দেখেন নাই। এটা কিন্তু দুঃখজনক। এটা আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা সবসময়। আপনি যদি বলেন গণতন্ত্রের স্বার্থে, তো একটা বাংলাদেশের মানুষ যদি এখন বলে যে আমরা হিজবুত তাহরিকে ক্ষমতায় দেখতে চাই, অথবা আমরা জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি, আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতামত, তো এখন সবাই যদি বলে হিজবুত তাহরি আর জামায়াত ইসলামীকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ক্ষমতায় দেখতে চায়, তাকে যদি মানুষ ভোট দেয় তাহলে তো আমাদের বলার কিছু থাকবে না। একটি প্রশ্ন এসেছে, আমি স্ক্রিনে দিয়েছি। সিলেটে M16 রাইফেল নিয়ে কারা রাস্তায় ছিল 4 আগস্ট? ঢাকায় আওয়ামী লীগের কি ভূমিকা ছিল? কারা অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছিল কলঙ্কিত করার জন্য? এই জুলাই আন্দোলনে যে সিলেটে যে সহিংসতা হয়েছে, সিলেটে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সিলেটে একজন সাংবাদিককে মেরে ফেলা হয়েছে, তখন আপনার কি ভূমিকা ছিল? শুনেন, আমি সিলেটে একটি হত্যাকাণ্ড ঘটেছে, সাংবাদিক তুরাব। এখন আপনারা এই পরিস্থিতি থেকে আপনারা কি আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবেন? আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে আপনারা কেউ কেউ নিরাপদে চলে গেছেন। একটি বড় প্রশ্ন সবসময় আসে যে সকল নেতাকর্মীরা যারা সিনিয়র এবং যারা অর্থ এবং বিত্তশালী, তাদেরকে সহজে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে, কিন্তু যারা তৃণমূলের আছেন, নির্যাতিত হচ্ছেন, প্রকৃত রাজনীতিবিদ, তারা নির্যাতনের শিকার হচ্ছেন। হ্যাঁ, তো এখন আপনাদের রাজনৈতিক দলের মুখপাত্রের কি অভাব হয়েছে যে আপনারা কোনো নির্দেশনা দিতে পারলেন না? 5ই অগাস্ট আপনার দলীয় প্রধান যখন গণভবন থেকে চলে গেলেন, তখন আপনারা কখন জানতে পারলেন যে আপনাদেরও সরে পড়তে হবে? ব্যক্তিগতভাবে আসলে আমার জানা নেই। আপনারা যে 2009 সালে আপনাদের খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা, আর আপনারা যখন ক্ষমতা থেকে বিদায় নিলেন মার্চ পর্যন্ত 2024 সালে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 82,000 কোটি টাকা। কার টাকা? জনগণের টাকা। এইটার জন্য একদিন বিচার হবে বাংলাদেশ। কিন্তু আপনাদের যে দুর্নীতির খতিয়ান আমরা দেখলাম, এবং সবচেয়ে বড় একটি অভিযোগ আপনাদেরকে, মানে দাড়ি টুপি দেখলেই আপনারা রাজাকার বানিয়ে দেন, আপনাদের বিরুদ্ধে গেলেই আপনারা বলেন জামাত শিবির, আপনাদের কোনো সমালোচনা করলেই তাকে ট্রোল করে, তাকে হেনস্থা করে, আপনার গঠনমূলক সমালোচনাও করা যেত না। না, শুনেন, এগুলা দাড়ি টুপিওয়ালা আমাদের বাপ চাচা। একটা খুব ব্যক্তিগত প্রশ্ন, আপনি চাইলে এটি জবাব দিতে পারেন, আপনি চাইলে এটি জবাব নাও দিতে পারেন, যেহেতু একজন দর্শক করেছে। আপনি এখন কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন? আপনি সিলেটের সাবেক মেয়র, বাংলাদেশের নাগরিক। শুনেন, আমি কিন্তু নাগরিকত্ব গ্রহণ করছেন। আমি তো অবশ্যই বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের ভোটার, আমি নির্বাচন করেছি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবং আমি নির্বাচিত হয়েছি। এখন পর্যন্ত আমি নির্বাচিত মেয়র সিলেটের। তারা কলমের কুচায় তারা সব মেয়রদেরকে বাদ দিয়ে দিয়েছে, এটাই আমার স্ট্যাটাস। এবং আমি কিন্তু ব্রিটিশ সিটিজেন। ব্রিটিশ নাগরিকত্ব সারেন্ডার না করেও বাংলাদেশের মেয়র হওয়া যায়, তাই তো? হ্যাঁ, কারেক্ট। তো এখন
স্থানীয় যে সরকার স্থানীয় নির্বাচন। যে কোনো স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংবিধান মেয়র যেহেতু করতে পারে। সংবিধানে কোনো বাধ্যবাধকতা নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় আপনি এখন দুটি নাগরিকত্বই একই সাথে বহন করছেন। কারেক্ট, কারেক্ট।